যেটা সবথেকে আকর্ষণীয় বিজ্ঞাপন মনে হচ্ছে সেটা দেখে সেটা তারা কিনে খাচ্ছেন ফর স্কিন এজিং এর জন্য, কেউ স্কিনকে ব্রাইট করতে চাইছেন তার জন্য। apart from the main drug আরও কিছু জিনিস নিয়ে অ্যাজ এ বাইন্ডার হোক, সে কম্পোনেন্ট থাকে। এবার সেই জিনিসগুলো সেফ কিনা, সেইতে আমার এফেক্টিভনেস কতটা বাড়ছে। প্রপার ফুড, প্রপার টেক কেয়ার করে তবে এই ধরনের যে কোনো পদ্ধতিতে সবকিছু যাওয়া একটা উচিত। গাইডলাইন আছে। Guideline আছে। আপনাকে যদি ধরুন আমি একটা বললাম যে ইউ হ্যাভ টু টেক দিস মেডিসিন, রাইট? তো এটা তো আমি বলবো যে এটা খাবার আগে খেতে হবে না পরে খেতে হবে। True. তো আমি খাবার পরের ওষুধটা যদি আমি না খেয়ে সারাদিন না খেয়ে খালি পেটে খেয়ে নিই, তো আমার তো কিছু না কিছু তো সমস্যা হবে। সাইড এফেক্ট হবে। সো দ্যাট ওয়াজ অ্যান আনফরচুনেট ডে ফর হার। তো এই যে স্কিন ডিসকালার হয়ে যাওয়া, স্কিনে ব্ল্যাক প্যাচ দেখা দেওয়া, এইসবের জন্য কি করা উচিত কি করা উচিত নয়? লাইক অনেকেই বলেন যে এখানে পিলিং খুব গুরুত্বপূর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট অ্যান্ড যার অলরেডি হয়ে গেছে তার বেসিক হচ্ছে সানস্ক্রিন। কেন না, যে কোনো ইউভি লাইট আমার সেই জায়গায় পিগমেন্ট প্রোডাকশনটাকে বাড়াতে পারে। So I have to do some kind of a prevention. So UV light protection in terms of sunscreen and sun blocking is important. কিন্তু যারা মেকআপ করে, এই যে আমাদের প্রফেশনে যারা আছে যাদের মেকআপ করতে হয়, সো মেকআপের উপরে তো সানস্ক্রিনটা দেওয়া যায়। ও আচ্ছা। Yes. So you get spray sunscreens. You have a sunscreen which can just be added and blended on your proper makeup. এই যে গ্লুটাথিয়ন সাপ্লিমেন্টের কথা বললেন আপনি, কোলাজেনের ক্ষেত্রে একই কথা জিজ্ঞেস করেছি যে সোশ্যাল মিডিয়ায় আজকাল নানান ধরনের বিজ্ঞাপন এবং যে কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপন করছে এবং সেটাকে খুব আকর্ষণীয় বানাতে নানান ধরনের কথা তারা বলছেন, এবং সাধারণ মানুষ এখানে কিন্তু খুব একটা চিন্তায় পড়ে যাচ্ছেন কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু যেটা সবথেকে আকর্ষণীয় বিজ্ঞাপন মনে হচ্ছে সেটা দেখে সেটা তারা কিনে খাচ্ছেন ফর স্কিন এজিং এর জন্য, কেউ স্কিনকে ব্রাইট করতে চাইছেন তার জন্য। তো এবার সেটা তার খাওয়া উচিত কি নয়, এবং ওই গ্লুটাথায়নের ওই সাপ্লিমেন্টগুলো খেলে, একটা ট্যাবলেট খেলে পরে তার স্কিন আদৌ উজ্জ্বল হবে কিনা, স্কিন এজিং তার রোখা যাবে কিনা, এগুলো নিয়ে কিন্তু তারা ভাবছেন না বা বুঝতে চাইছেন না। এখানে কি বলবেন? Everything that glitters is not gold. তো এগুলো ডেফিনেটলি ফার্মাসিউটিক্যাল মানে ইন্ডাস্ট্রি, প্রপার কোম্পানি যে এই মলিকিউলটা বাজারে, এগুলো তো মানে একটা রেগুলেশন প্রসেসের মধ্যে যাওয়া উচিত যে whether this is safe for me to have it or not. এবার সেফটিটা শুধু তো সেই মলিকিউলটা ডিসাইড করে না। যখন একটা ট্যাবলেটস অর মেবি যে কোনো ফর্মুলেশনে জিনিসটা গ্রহণ করছি, তার তো একটা অ্যাপার্ট ফ্রম দ্য মেন ড্রাগ আরও কিছু জিনিস নিয়ে অ্যাজ এ বাইন্ডার হোক, সে কম্পোনেন্ট থাকে। এবার সেই জিনিসগুলো সেফ কিনা, সেইতে আমার এফেক্টিভনেস কতটা বাড়ছে। মানে আমি একটুখানি যদি ভেঙে বলি, যদি আমরা যেহেতু you want to know so much about glutathione, so glutathione is available in the form of a tablet, it is available in form of a spray, it is available in form of a melt in mouth easy dispersible, মানে জিভের তলায় রেখে দেওয়া এরকম মেল্ট sheets বা tablets which is just melts in your mouth just below the tongue, এরকম available। তো এরকম 3টে ফর্মুলেশনে অ্যাভেলেবেল। একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল স্প্রেজ বা সাবলিঙ্গুয়াল ট্যাবলেটস বা সাবলিঙ্গুয়াল মেলস, মানে মুখে দিলেই গলে যাবে। একটা হচ্ছে প্রপার ট্যাবলেট, একটা হচ্ছে লিকুইড ফর্মুলেশন, একটা হচ্ছে তো আইভি থেরাপি, যেটা which we are not discussing now. সো এই যদি আমি ওরালের কথা বলি, ওরালের থেকে লিকুইড মানে স্প্রে বা যেটা মুখে গলে যাচ্ছে তার বায়ো অ্যাভেলেবিলিটিটা বেশি। বায়ো অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যে আমি যদি খাই একটা সার্টেন মেডিসিন, তাতে ধরুন 500 বা 600 মিলিগ্রাম জিনিসটা রয়েছে, আমার বডিকে তো সেটা অ্যাবজর্ব হতে হবে। তো ব্যাপারটা হচ্ছে 500-র কতটা পার্সেন্টেজ আমার বডি অ্যাকচুয়ালি অবজর্ব করছে, দ্যাট ইজ কল্ড দ্য বায়ো অ্যাভেলেবিলিটি। মানে আমার অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল এফেক্ট করার জন্য কতটা পার্সেন্টেজ অফ দ্য ড্রাগ ইজ গেটিং ইন টু মাই সিস্টেম টু মেক ইট
and you are availing it into the system for its biological action. এটাকে in short what is bioavailability. এবার আমি দেখছি যে আমার একটা পার্সেন্ট মানে ডিপেন্ডিং অন হাউ দ্য মেডিসিন ইজ অর হাউ দ্য ফর্মুলেশন ইজ ম্যানুফ্যাকচার্ড, ওয়েদার ইট ওয়াজ ডান ইন আ রাইট প্রসেস অর নট, অর ইট ওয়াজ হারিড ইনটু, অর এটার ভালো টেস্টিং হয়নি যে এই মলিকুলের এতটা সেই অনুপাতে ড্রাগ টু ড্রাগ ভেরি করে। মানে একই ড্রাগ মেডিসিনের বিভিন্ন কোম্পানি ওয়াইজ এই পোর্শনের ভেরি করে। এবার সেইটা যদি আমার একটা এস্টাবলিশড কোম্পানি উইথ আ গুড মেশিনারি, গুড ল্যাব ওয়ার্ক, গুড রিসার্চ টিম, সত্যি তারা মানে এতটা ইনপুট দিয়ে জিনিসটা বাজারে আনছে, তার সেফটি অন্যদের থেকে একটু বেটার হবে, সেটা তো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। ডিফিকাল্ট, এখানেই বোধহয় একজন ডিফিকাল্ট বিশেষজ্ঞের দরকার। ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট টু নিজে ওটা অ্যানালাইজ করে আমার জন্য এটা সুটেবল হবে, আমার জন্য ওইটা সুটেবল হবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এই গ্লুটাথিয়ন প্রসঙ্গে বা স্কিন এজিং বা স্কিন হোয়াইটনিং প্রসঙ্গে যে কথাটা এখন আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, সাম্প্রতিক সময়ে শেফালি জারিওয়ালা কেস, যেটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা জানতে পারছি বিভিন্ন মাধ্যমে, মিডিয়ার সূত্রে, যে কোনো অ্যান্টি এজিং একটা ট্রিটমেন্টের মধ্যে ছিলেন তিনি, এবং সেখানে গ্লুটাথিয়ন এবং ভিটামিন সি আইভি তিনি নিচ্ছিলেন, এবং সেদিনকে বোধহয় তিনি উপোস করেছিলেন কোনো পুজোর কারণে, তারপরে ইনজেকশন নেওয়া, এবং তারপরে একটা শিভারিং, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং সেখানে তার কার্ডিয়াক অ্যারেস্ট, তিনি মারা গেলেন। এবং যেটা বলা হচ্ছে যে অ্যান্টি এজিং এই ইনজেকশন নেওয়ার কারণেই দীর্ঘদিন ধরে এই কার্ডিয়াক অ্যারেস্ট বা এইভাবে তাকে চলে যেতে হলো। কি বলবেন অ্যাজ এ ডক্টর? সো প্রথমে এটা শুরু করি উইথ আ ডিসক্লেমার দ্যাট এই তথ্যটা এখনো পর্যন্ত আমাদের সামনে এসেছে। আসল কারণ এবং সত্যি দ্য কজ অফ ডেথ হ্যাজ নট বিন অ্যাসার্টেন্ড ইয়েট। দিস ইজ নাম্বার ওয়ান। সো অ্যাকচুয়ালি দ্য কজ অফ ডেথ অ্যাকচুয়ালি মে কাম আউট টু বি ভেরি ডিফারেন্ট। আমরা তো খুব টিউবুলার ভিশন, আমরা দেখলাম দুটো পিল পড়ে রয়েছে এবং ওটা করে দেখলাম, আর মানে ইমিডিয়েটলি ইমপ্লিকেটেড যে হ্যাঁ ওটার জন্যই হয়েছে। এটা একটা। 2 নম্বর হচ্ছে when I'm talking about the যা তথ্য আমাদের বিভিন্ন মিডিয়ার কারণে আমাদের কানে এসছে বা সামনে এসছে, সেটা হচ্ছে যে উনি ইনজেকশনটা বাড়িতেই নিয়েছেন। এটা যদি আমি গ্লুটাথায়নের ইনজেকশন বা ইভেন ভাইটামিন সি এর ইনজেকশনের কথা বলি, ইনজেক্টেবল ট্রিটমেন্ট is not a home-based treatment. It is absolutely not a home-based treatment. These kind of medicines must be given in a slow IV formulation. মানে জিনিসটা এরকম ইনজেকশন, and I don't take it like a drug. I just don't puncture and take it. This is not to be done. এটা একটা আইভির ভেতরে স্লোলি যাওয়ার কথা। This is how it should be. নাম্বার 3, যে কোনো ধরনের সেট আপ যেখানে এটা দেওয়া হয়, ক্লিনিক্স হোক, হসপিটালস হোক, হোয়াট এভার, সেখানে একটা ইমার্জেন্সি ট্রে বলে একটা জিনিস থাকে। ইমার্জেন্সি ট্রেতে কি হয় না, কিছু মেডিসিনস ফর ইমার্জেন্সি পারপাস, কারোর একটা সাডেনলি র্যাশ বেরোলো, চিলস, রাইগার্স, যে অ্যালার্জিক রিয়াকশন, হার্ট কম্পেনসেশন, কার্ডিয়াক ডিকম্পেনসেশন, কার্ডিয়াক অ্যারেস্ট, তো এই সব ট্রিটমেন্ট তো সঙ্গে সঙ্গে দিতে হয়। এই জন্য তো ইউ ক্যানট লুজ ভ্যালুয়েবল সেকেন্ডস, forget about hours. So always for any center which has the provision of doing such kind of treatment, they have the emergency tray ready there in the room. So definitely এইগুলো তো ঠিক জিনিস উনি করেননি। again আমরা যখন এটা ভাবছি, আমরা কিন্তু এক্স্যাক্টলি জানি না উনি সত্যি কি ইনজেকশনটা নিয়েছিলেন, কোন ডোজে নিয়েছিলেন, কিন্তু আমরা জানি উনি বাড়িতে নিয়েছিলেন, which is absolutely wrong. আমরা যদি যেরকম আমি বললাম ভীষণ বেশি ডোজে হঠাৎ করে নিয়ে নিই, অফকোর্স ইট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট। সো you cannot criminalize the medicine or the technique. You are doing it in a wrong way. I am absolutely not advocating
that you must go for IV therapy, or IV therapy is for everybody, and it is the, antioxidant therapy, or it is the anti-aging therapy we all should go for. No, it is absolutely not. But যদি এটা কেউ নেয়, তা সে যেন ঠিকভাবে নেয়, আর যদি না ঠিকভাবে নেন তাহলে এটা করবেন না। বিকজ again, this is your organ, you're putting things into your body, at least know what you are taking. এক্স্যাক্টলি। সো এই কেসটার থেকে আই থিঙ্ক আমি টেক হোম পয়েন্ট আমি যেটা বলবো সেটা, নাম্বার 1, প্লিজ ওয়েট ফর দ্য অ্যাকচুয়াল declaration of the cause of death to implicate certain medicine or procedures for it. Number 2, please do any kind of things by a guidance of a professional. You don't ask a rickshawala to fly your aeroplane, right? So the amount of studying, the amount of refinement of our knowledge, upgradation, relearning our skills, it is for a reason. It is about everything, every profession. But this is also something I think we have all taken it for granted so much. It is there so much in the social media. I think, oh, এটা তো কিছুই নয়, এটা একটা ইনজেকশন, না নেওয়ার কি আছে? So that's too risky. মানে আমি বলবো এটা স্টান্ট, আমি ইউজুয়ালি বলি দ্যাটস ডেঞ্জারাস স্টান্ট। আচ্ছা, আরেকটা বিষয় এটা নিয়ে জানতে ইচ্ছে করছে যে সেদিনকে বলা হচ্ছে যে তিনি কোনো পুজোর কারণে উপোস ছিলেন এবং করেছিলেন। তারপরে নেওয়া হয়েছিল Right. এই ইনজেকশন বা এই প্রসিডিওরটা করা হয়েছিল বা নিয়েছিলেন। হুম। তো এরকম কোনো যারা এখনো পর্যন্ত নিচ্ছেন বা আগামী দিনে নেবেন বলে ভাবছেন তাদের জন্য কি বলবেন? এরকম কোনো প্রসিডিওর নেওয়ার আগে বা নেওয়ার সময় সেটাকে নাকি প্রপার ফুড বা প্রপার টেক কেয়ার এগুলো করা উচিত? অ্যাবসলিউটলি। সো যদি আমি অনেকক্ষণ ধরে না খেয়ে থাকি তাহলে আমার ব্লাড গ্লুকোজ লেভেল উইল বি অল্টার্ড। যদি আমার অন্য কোনো শারীরিক সমস্যা হয়, হয়তো আমার সেই দিন বিপি ইজ লো, when I'm having a low BP, I should not take this. So you don't know how can it act on your other organs, be it your heart, be it your kidneys as well. ওকে। You haven't taken anything, so your kidneys are also dehydrated. So even a small dose can reach to a kidney at a higher level. So it will be more toxic to it. Right? তো মানে no. প্রপার ফুড, প্রপার টেক কেয়ার করে তবে এই ধরনের যে কোনো পদ্ধতিতে সবকিছু যাওয়া একটা উচিত। গাইডলাইন আছে। গাইডলাইন আপনাকে যদি ধরুন আমি একটা বললাম যে ইউ হ্যাভ টু টেক দিস মেডিসিন, রাইট? তো এটা তো আমি বলবো যে এটা খাবার আগে খেতে হবে না পরে খেতে হবে। ট্রু। তো আমি খাবার পরের ওষুধটা যদি আমি না খেয়ে সারাদিন না খেয়ে খালি পেটে খেয়ে নিই, তো আমার তো কিছু না কিছু তো সমস্যা হবে। সাইড এফেক্ট হবে। So that was an unfortunate day for her. Another That is is- destiny. Destiny. আচ্ছা, এবারে আসি ডার্ক স্কিন বা স্কিন প্যাচ বা স্কিন ডিসকালার, এই ধরনের নানা সমস্যা অনেকের থাকে। মানে আমাদের সময়টা কম, স্কিন নিয়ে এত কিছু বলার রয়েছে। তো এই যে স্কিন ডিসকালার হয়ে যাওয়া, স্কিনে ব্ল্যাক প্যাচ দেখা দেওয়া, এইসবের জন্য কি করা উচিত, কি করা উচিত নয়? লাইক অনেকেই বলেন যে এখানে পিলিং খুব গুরুত্বপূর্ণ। আমি সেটা মানে সাধারণ মানুষের হয়ে জানতে চাইছি, অ্যাজ এ ডক্টর আপনি কি বলবেন? এবার স্কিন প্যাচের অনেক কারণ হচ্ছে। একটা জেনারেল ট্যানিং হতে পারে, একটা স্কিন প্যাচ বিকজ অফ ফ্রেকলস হতে পারে। ফ্রেকলস মানে ছোটো ছোটো ব্রাউন স্পটস, ইউজুয়ালি আমার মুখে বা ইউজুয়ালি অন মাই চিক এরিয়া হয়, বাকি অন্য জায়গাও হতে পারে। স্কিন প্যাচ ইন দ্য টার্মস অফ মেলাজমা বা মেছেতা যেটাকে বলে, একটা সার্টেন এজের পর একটা ব্রাউন বড় প্যাচ মুখের, পার্টিকুলারলি চিকসে, অনেক সময় ফোরহেড বা অন্য জায়গাও হতে পারে। তো বিভিন্ন ডায়াগনোসিসের বিভিন্ন চিকিৎসা, দিস ইজ নাম্বার 1। মোস্ট ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট, অ্যান্ড যার অলরেডি হয়ে গেছে তার বেসিক হচ্ছে সানস্ক্রিন। কেন না, যে কোনো ইউভি লাইট আমার সেই জায়গায় পিগমেন্ট প্রোডাকশনটাকে বাড়াতে পারে। তো আই হ্যাভ টু ডু সাম কাইন্ড অফ প্রিভেনশন। সো ইউভি লাইট প্রোটেকশন ইন টার্মস অফ সানস্ক্রিন অ্যান্ড সান ব্লকিং ইজ ইম্পর্টেন্ট। নাও সান ব্লকিং মানে আমি সানস্ক্রিন লাগিয়েছি, তবুও আমি বাইরে গেলে একটু ছাতা ব্যবহার করব, একটু খুব বেশি সানি জায়গায় গেছি একটু হ্যাট ব্যবহার করব। যদি আমি বডি পিগমেন্টেশন নিয়ে বডিড, তাহলে একটু ফুল হাতা জামা অ্যাটলিস্ট যতক্ষণ আমার সানলাইট আছে ততক্ষণ একটু পরার চেষ্টা করব, অ্যাপার্ট ফ্রম সানস্ক্রিন। সো আমরা যখন সানস্ক্রিন বলি, সানস্ক্রিন ইজ জাস্ট ওয়ান অ্যাসপেক্ট অফ সান প্রোটেকশন, দ্যাট ইজ নট অল। সো অল মানে হচ্ছে আমার ফিজিক্যাল
বেরিয়ার ভাবে মানে ফিজিক্যাল বেরিয়ারটাকে এনহ্যান্স করা, সেটা করব। তো আমি যদি বলি একটা ট্রিটমেন্ট হওয়ার জন্য, সেটা হচ্ছে সানস্ক্রিন। যে কোনো ধরনের স্কিন পিগমেন্টেশনে দ্য ফার্স্ট থিং হোয়াট উই গিভ ইজ আ সানস্ক্রিন। নাম্বার 2, দ্য স্পেসিফিক ট্রিটমেন্ট ফর স্পেসিফিক ডায়াগনোসিস। যেই কারণে আমার সমস্যাটা হয়েছে বা যেই ডায়াগনোসিসটা হয়েছে, এটা তো ট্রিটমেন্ট, এটা তো একটা স্কিনের ইস্যু, ইটস আ স্কিন প্রবলেম, সো উই নিড আ structured treatment for the disorder. Now, chemical peel is always an add-on to the medical management. মানে আমি কিছু ওষুধ দিলাম লাগানোর জন্য, তার সাথে chemical peel is an add-on thing. Now, chemical peel for this disorder is very effective. Again, I have to choose কাকে করব কাকে করব না, তার ইরিটেশন অলরেডি আছে কিনা, সে অন্য প্রোডাক্ট দিয়ে ইউজ করেছে কিনা, আমার স্কিন প্রিপেয়ার্ড টু টেক দ্য কেমিক্যাল পিল কিনা, সেটা হচ্ছে মোস্ট ভাইটাল থিং উই নিড টু ডু ascertain. Anybody at any time you cannot do that. You need proper guidance for that. Number 2, আমার স্কিনটা প্রাইম কিনা। তো অনেক ডার্মাটোলজিস্টের কাছে শুনে থাকবেন দ্য ওয়ার্ড কল্ড প্রাইমিং। হোয়াট ইজ প্রাইমিং? Priming means before I do the chemical peel session, at least 2 to 4 weeks before that, my sunscreen use has to be adequate. Adequate কথাটার মানে হচ্ছে I'm using a sunblock of a proper SPF and I'm also reapplying. Okay. So if I'm not reapplying, I'm doing only the half-hearted thing. So our result of half-hearted. So reapplication of sunscreen is as important as using a good sunscreen. কতটা ডিউরেশনে? Ideally 2 to 3 hours, but suppose somebody has gone for a swimming, so then the timing becomes a little more frequent, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টার। খুব হায়ার SPF করলাম, তো অ্যাটলিস্ট মানে সারা মানে ডে টাইমটাতে 2 থেকে 3 বার আমাকে রিঅ্যাপ্লাই করতে হবে। কিন্তু যারা মেকআপ করে, এই যে আমাদের প্রফেশনে যারা আছে, যাদের মেকআপ করতে হয়, সো মেকআপের উপরে তো সানস্ক্রিনটা দেওয়া যায়। ও আচ্ছা। Yes, so you get spray sunscreens, you have a sunscreen which can just be added and blended on your proper makeup. তো মোটামুটি আমি 3 ঘন্টা 4 ঘন্টার পরে I must reapply the sunscreen, তাতে আমার প্রোটেকশনটা অ্যাডিকুয়েট রইল। তো প্রাইমিং এর প্রথম হচ্ছে সান প্রোটেকশন। নাম্বার 2 হচ্ছে যে your doctor will give some kind of an agent, whether it's a kojic acid based, whether it's a glycolic acid based, whether it's an azelaic acid based. তো এগুলো হচ্ছে টিপিক্যালি মলিকিউলস যেগুলো আমার স্কিন টার্নওভার রেটকে একটা প্রপার ধাঁচের বানাচ্ছে এবং আমার স্কিনের মেলানিন প্রোডাকশন কেপেবিলিটাকে স্টেবিলাইজ করছে, মানে যেটা ওভার প্রডিউস করছিল সেটাকে একটু স্টেবিলাইজ করছে। তো দিস টু আর দ্য ক্রাক্স অফ প্রাইমিং প্রসিজার। এবার প্রাইমিংটা করা হয় যাতে আমার কেমিক্যাল পিলের বেনিফিটটা আমি ম্যাক্সিমালি পেতে পারি। এবার কেমিক্যাল পিলে কি করা হয় না, কেমিক্যাল পিলে আমরা একটা মেডিসিন ইউজ করি for any part of my skin, whether it's my face, whether it's my hands, whether it's my body, depending on the treatment I mean the condition I'm treating. So কারোর পিম্পল হয়েছে তার কালো দাগ, তো তার জন্য মেডিসিন ইজ ডিফারেন্ট। কারোর মেলাজমা, তার মেডিসিন ডিফারেন্ট। তার কিচ্ছু নেই, শুধু ট্যানিং, সে ঘুরে এসেছে, সে ট্যানিং হয়েছে, which he or she is concerned of and want to fix it. So there the agent use is completely different. কারোর কিছুই নেই, just want a routine taking care of the skin. So peel is the simplest of everything. Simplest. For that she can do this. Yes. Okay. So there are, depending on the medicine I'm using to do the peel, so that makes the difference. অনেকের ক্ষেত্রে দেখা যায়, মানে এটা হঠাৎ করে মনে হলো যে এই ধরনের সমস্যা, ডার্ক স্কিন বা এই যে স্কিনকে আরো ব্রাইট করার জন্য বাজারে এখন বহু ধরনের ফেয়ারনেস ক্রিম পাওয়া যাচ্ছে, সেটা তারা কিনে ব্যবহার করেন, কি বলবেন? অ্যাবসলিউটলি নো। মানে আমাদের ইন্ডিয়ান ডার্মাটোলজিক্যাল অ্যাসোসিয়েশন থেকে বিগত 5 বছর ধরে অ্যান্ড ইভেন মোর খুব মানে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার খুব চেষ্টা চলছে এবং চেষ্টা করছিও বিভিন্নভাবে, whether educating in our own way, utilizing or giving it in the print media, televisions, social media, যে ফেয়ারনেস ক্রিম যে কতটা ক্ষতিকারক
সেটা অ্যাডভোকেট করতে। নাও মোস্ট কমন ফেয়ারনেস ক্রিম যেটা ইউজ করা হতো সেটাতে যে which claimed to have a very fast whiteness and brightness effect all contained either steroids or mercury based agents. তো তাতে কি হতো, এটা ইনিশিয়ালি মানে সাদা মতো হয়ে যাচ্ছে, লোকে খুব খুশি হচ্ছে, কারো ডার্ক প্যাচেস পার্টিকুলারলি মেলাজমা হচ্ছে চলে যাচ্ছে, এবং they are very happy about it. But what they are realizing few months later is their skin is getting thinned, their skin is getting bumpy, their skin is getting so much red on exposure to sunlight or even like a normal light, as if it will just burst and there will be a bleeding. So what they are realized it later is they have damaged their skin because of the steroid skin whitening purpose কিন্তু নয়। আপনি সেটা যদি অনেক দিন ধরে ব্যবহার করেন just because it has a temporary whitening effect, then you are damaging it. So fairness cream, again without a doctor's permission, please don't use। যেটা আমরা দিয়ে থাকি কিছু এই যে ডিপিগমেন্টিং এজেন্ট যেটা আমরা দিয়ে থাকি, দে আর নট কল ফেয়ারনেস ক্রিমস, দে আর ডিফারেন্ট। বা বাজারে যেগুলো ফেয়ারনেস ক্রিম গোছের বিক্রি হচ্ছে যার কম্পোজিশন আমরা জানি না, it is, you should be very cautious to use it. And steroid wala cream, I don't know whether I should use some brand names or not, but this must be rechecked with your doctor. But it's very very popular, particularly in teenage girls, যে আমি একটা ক্রিম লাগিয়ে নিলাম and my things go. Also melasma জন্য, melasma people are so worried of, আর এত আমাদের প্রেশার টু লুক গুড অ্যান্ড টু লুক ইন আ সার্টেন ওয়ে দ্যাট যেটা আমার তাড়াতাড়ি রেজাল্ট দিচ্ছে, এভরিবডি ইজ ইউনো, খুব বড় গেম ওটা, অ্যান্ড all are going for it. But you use it after, and once you leave it, it will come back doubly. Doubly again is a less thing to use. It will come doubly. ওকে, আচ্ছা আরেকটা জিনিস, সিনথেটিক প্রোডাক্ট এবং ন্যাচারাল প্রোডাক্ট এই দুটোর মধ্যে মানে কোনটা বেশি এফেক্টিভ? কারণ অনেককেই বলতে শোনা হয় যে আমি সমস্ত আয়ুর্বেদিক জিনিস ব্যবহার করি, তো এই যে প্রোডাক্ট ব্যবহার করা সেটা কোনটা বেশি এফেক্টিভ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, নাকি কোনোটাই উইদাউট কনসালটেশন করা উচিত নয়? দেখুন, এটা না ভেরি করে পার্সন টু পার্সনের। আমি অ্যাডভোকেট করি যে ন্যাচারাল প্রোডাক্ট যে সবসময় ভালো, ব্যাপারটা একদমই সেরকম নয়। ন্যাচারাল প্রোডাক্ট যার ইনগ্রিডিয়েন্টসের মেরিট ডিমেরিট অ্যাকশন সাইড এফেক্টসের ব্যাপারে আমি জানি না বলে ওটাকে সেফ মনে করছি, ইট ইজ জাস্ট হাফ অর 1/4 অফ দ্য এন্টায়ার স্টোরি। সো দিস মে নট বি ট্রু। সো on the other hand, if I know of a product যেটা কি কাজ করতে পারে কি কাজ করতে পারে না, সেটা তার সমস্যাকে রিডিউস করতে আমি কি করতে পারি so that I can safely utilize its benefits more and eliminate the side effects if any, by utilizing it properly, I will find that better. Means a known enemy is better than a completely unknown friend. So the other thing what I just want to highlight is এই যে আয়ুর্বেদিক প্রোডাক্টস, ইটস অ্যাবসলিউটলি গুড, বাট আমাদের মডার্ন মেডিসিনটা অ্যাকচুয়ালি কিন্তু অরিজিনেট হয়েছে এই প্রোডাক্টগুলো দিয়ে। সো দিজ আর র, দিজ আর আনফিল্টার্ড, these might have also crude agents to it. So how did modern medicine develop? It developed from those ingredients by tweaking the composition, by eliminating more components which might be little additives and utilizing the actives. তাই তো এই জিনিসগুলো আমার মনে হয় দ্যাট হোল্ডস মোর সায়েন্টিফিক রেলিভেন্স অ্যান্ড হ্যাজ বিন শোন, মানে এটার ওপর স্টাডিজ বেশি হয়েছে, এটার আমি জানি এটা কি করতে পারে, কতদিন আমি ব্যবহার করতে পারি। Ayurvedic products, on the other hand, just to make it very appealing, there's a lot of fragrance to it. Fragrance is not a very good thing for your skin. It can cause dermatitis, it can cause
even something called pigmented contact dermatitis. Pigmented contact dermatitis মানে আমার সেরকম র্যাশ হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে আমি রোজ কিছু মুখে লাগাচ্ছি, over the years my only face is turning very dark. সো এইটা হচ্ছে এক ধরনের ডার্মাটাইটিস, মানে এক ধরনের এক্সিমা, বাট ইট ইজ পিগমেন্টেড ভেরিয়েন্ট, নট দ্য টিপিক্যাল র্যাশ অর এক্সিমা what we see. So yes, a lot of perfume products has been implicated to cause a pigmented contact dermatitis. So yes, you should know what you're using. You should be happy, and you should absolutely know and be confident about what you're using. I have not been studied of Ayurveda or any other allied branches of medicine. I'm not the perfect person to say, but I would definitely advocate that I know, I have studied this molecule, I know what it can do, I know what it can't do, I know how, if it does that, how to manage that. Right. That is more important. So I can fix that problem. But if I don't know how it is supposed, or an agent, how it is supposed to act, I cannot fix if it goes True. wrong. একদম তাই। তবে সব থেকে ওপরে যেটা, যে স্কিনের অনেক ধরনের ট্রিটমেন্ট হয় স্কিনকে খুব ভালো দেখানোর জন্য, ভালো ফিল করার জন্য নিজেকে, কিন্তু সবার আগে লাইফস্টাইল মডিফিকেশন, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেটা কিন্তু খুব জরুরি। এবং তার সঙ্গে ঠিকঠাক খাওয়া দাওয়া, প্রপার ঘুম, জল বেশি করে খাওয়া, নিজেকে শরীরকে হাইড্রেট রাখা, এই সমস্ত কিছু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। Absolutely. তাই তো? Absolutely. থ্যাংক ইউ সো মাচ ডক্টর চন্দ্র, এতক্ষণ ধরে। মানে আমার অনেক কিছু প্রশ্ন ছিল, অনেকটা বাকি রয়ে গেল। আর ডেফিনেটলি আমরা চুল নিয়ে তো কোনো কথাই বললাম না, কারণ চুল একটা বড় পার্ট, যেটা Absolutely. নিয়ে আরো একটা এপিসোড আমাদের করা হয়ে যেতে পারে। সো অ্যানাদার এপিসোডে আমরা চুল নিয়ে ডেফিনেটলি কথা বলবো, এবং তখন সেটা নিয়ে খুব ভালো করে ডিসকাস করা Discussion করা যাবে। যাবে। থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ আপনাদেরকেও। তবে যাদের কথা আরও একবার বলবো আমাদের এই এপিসোড শেষে, থ্যাংক ইউ সো মাচ ফর্নিটেল স্টুডিও তপসিয়া, আমাদের ভেন্যু পার্টনার। এছাড়া আমাদের গিফটিং পার্টনার রয়েছে বি মতিরাম সিলভার জুয়েলারি এবং বাঞ্ছারাম, মিষ্টিমানি বাঞ্ছারাম। তাদের তরফ থেকে দুটো গিফট হ্যাম্পার আপনার জন্য। বি মতিরামের থেকে একটা সিলভার জুয়েলারি, এদিকে অ্যান্ড বাঞ্ছারামের তরফ থেকে একটা মিষ্টির গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। Most welcome. থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ডক্টর চন্দ্র, এবং থ্যাংক ইউ আপনাদেরকেও। তবে স্কিনের তো অনেক রকম সমস্যা নিয়ে আপনারা ভুগছেন, অনেকে স্কিন নিয়ে বেশ কনসার্ন, কি করবেন কি করবেন না বুঝতে পারছেন না, তাদের জন্যই আজকের এই এপিসোড। নানান ধরনের ট্রিটমেন্ট রয়েছে এখন, নতুন নতুন আরও ট্রিটমেন্ট আসছে, সেগুলো নিয়েও খানিকটা আমরা কথা বললাম। তবে সব থেকে আগে লাইফস্টাইল মডিফিকেশন যেটা জরুরি, এবং তারপর স্কিনের তো ট্রিটমেন্ট রয়েছে, সমস্যা থাকলে সমাধানও রয়েছে, তাই সমাধান অনেক রয়েছে। তবে সমাধান করতে গিয়ে নিজে থেকে কোনো সমাধান করা যে উচিত নয়, সেটা কিন্তু বারবার কথা প্রসঙ্গে উঠে এসছে। কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন, তারপর সমাধান করুন, তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। আর এভাবেই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই পডকাস্টে আর কি কি বিষয় নিয়ে আপনারা আড্ডা দিতে চাইছেন, আমাদের আলোচনা শুনতে চাইছেন, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের এই এপিসোডটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।